স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সাথে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্য ছাড়া গোটা ইউরোপের কোনো দেশ থেকেই সরাসরি বাংলাদেশে আসা যাবে না বলে সার্কুলার জারি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার রাত 12টা 1 মিনিট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে, যা বলবৎ থাকবে 18 এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার সকালে দেওয়া সার্কুলারে বলা হয়, ইউরোপের পাশাপাশি বিশ্বের আরও 12টি দেশ থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ায় এরই মধ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে সরকার। ভাড়া বাড়ছে নৌ পরিবহনে। আজ থেকে আসছে অর্ধেক যাত্রী পরিবহনের বিধিনিষেধও। আগামী 11 এপ্রিলের পরে আন্তনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনের টিকিট ইস্যুর ক্ষেত্রে আপাতত নতুন নিয়ম জারি করেছে। বুধবার রেলওয়ের জারি করা আদেশে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার 50% টিকিট একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপস ও কাউন্টারে যুগপতভাবে সকাল 8টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী তোলার উপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিক্ষোভ করছেন চালকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকশো মোটরসাইকেল চালক তাদের যান রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শাহবাগ এলাকা অবরোধ করেন রাইড শেয়ারিং এর মোটরসাইকেল চালকরা। মোটরসাইকেল চালকরা জানান, চাকরি না থাকায় সংসার চালাতে মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন তারা। সরকারের নির্দেশনায় গণপরিবহন চললেও মোটরসাইকেল বন্ধ করে তাদের পেটে লাথি মারা হয়েছে। 6 মাসের ঘর ভাড়া দিচ্ছে, এখনো দিনা রয়েছি, তাবৎ দিনা রয়েছি, এখনো মনে করেন এখন যদি বন্ধ থাকে তাহলে পেটে ভাত যাবে না। বাস চলতেছে, লেগুনা চলতেছে, ট্রেন চলতেছে, সিএনজি চলতেছে, রিক্সা চলতেছে, মানুষ যাতায়াত করতেছে। তা আমাদের রাইড শেয়ার কেন বন্ধ করলো 2 সপ্তাহ? আমাদের সংসার আছে, আমাদের পেট চালাইতে হয়, আমাদের একজনের জন্য সবার ক্ষতি হইতাছে। বাসে অর্ধেক যাত্রী ও ভাড়া বৃদ্ধির দ্বিতীয় দিনেও রাজপথে যাত্রী দুর্ভোগ চরমে। আজ থেকে মোটরসাইকেল রাইডের নিষেধাজ্ঞারও কার্যকর হওয়ায় সীমাহীন হয়ে ওঠে দুর্ভোগের মাত্রা। রাজধানীর বিভিন্ন জায়গায় এসব সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আরো বিস্তারিত জানতে ঢাকার উত্তর বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মুন্না। যাচ্ছি তার কাছে। মুন্না, বিক্ষোভের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর দুর্ভোগে পড়া যাত্রীরা কি বলছেন? এখন যেহেতু দুপুর, এখন কিন্তু একটু দুর্ভোগটা কম, কারণ এখন সবাই কিন্তু কর্মক্ষেত্রে রয়েছেন, যারা কষ্ট করে গিয়েছেন এবং সকাল থেকে তারা কিন্তু সীমাহীন দুর্ভোগ নিয়ে তারা কিন্তু তাদের অফিসে বা তাদের নিজস্ব গন্তব্যস্থলে গিয়েছেন। এবং আজকে কিন্তু যারা রাইড শেয়ারিং করেন তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং তারা খুব কষ্টের কথা বলেছেন। তারা বলছেন যে তারা যদি এভাবে বন্ধ রাখার যে নির্দেশনা দিয়েছে, তাদের সংসার চালাতে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমার এখানে রয়েছে উত্তর বাড্ডাতে, সেখানেও কিন্তু একটি রাইড শেয়ারদের লোকজন রয়েছেন, তারা এখানে রাইড শেয়ার করেন। তারা আমাদেরকে বলছেন তাদের সেই কষ্টের কথা। আমরা সেই কথা আমার কাছে শুনবো আপনাদের কাছ থেকে। আপনারা যে রাইড শেয়ার করেন, আপনারা আজকে বিক্ষোভ করেছেন, আপনাদের আসলে দাবিটা কি? আমাদের দাবিটা, আমরা এই রাইড শেয়ার করে আমাদের সংসার চালাই, হ্যাঁ, আমাদের জীবিকা নির্বাহ এই রাইড শেয়ারের উপরে। আর আপনারা যদি রাইড শেয়ার বন্ধ করে দেন তাহলে আমরা চলবো কীভাবে? পুলিশ আটকায় টাকা নিতেছে, আটকাইতেছে, মামলা দিবে, এই করবে, সে কীভাবে, ভয়ে তো আমরা চলবো কীভাবে? সংসার চলবে কীভাবে আমাদের? কিন্তু দেখেন, আমরা কারোর বিপক্ষে না, আমরা গভর্নমেন্টেরও বিপক্ষে না, রাজনৈতিক কোনো পক্ষেরও বিপক্ষে না, আমরা কোনো দলীয় নেতা বা নেতাকর্মীর আওতায় কাজ করছি না। আমরা নিঃস্বাধীন একটা কাজ করছি, যেটা হচ্ছে বাইক রাইড, যেটার মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করছি। এবং আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 10 লক্ষর মতো লোক আছে যারা রাইড শেয়ারিং করে তাদের জীবিকা নির্বাহ করে। আজকে যদি আমি রাইড শেয়ার না করি, আজকে যদি আমি 1000 টাকা ইনকাম না করি, রাতে আমার ঘরে চাল চুলায় উঠবে না, এরকম পরিস্থিতিও অনেকের আছে। তো এই জায়গা থেকে আমরা আসলে শুধুমাত্র চাচ্ছি যে আমাদের যে কর্মটা। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর উত্তর বাড্ডা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিক মুন্না, জানাচ্ছিলেন সেখানে বিক্ষোভের সবশেষ পরিস্থিতি।
আজ থেকে নৌযানেও অর্ধেক যাত্রী পরিবহন করতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, সকালে আপনি আসলে আপনার মাধ্যমে আমরা যেটি দেখছিলাম যে কোনোভাবে মানা হচ্ছে না এই অর্ধেক যাত্রী পরিবহনের যে নির্দেশ সরকার দিয়েছে সেটি এখন তো সকাল গড়িয়ে দুপুরে আসলে শেষ ভাগ, কি দেখছেন সেখানকার পরিস্থিতি? ধন্যবাদ গালিব, আপনি যেমনটি জানিয়েছিলেন সকাল থেকে কিন্তু দৌলতদিয়া নৌ রুটে, দৌলতদিয়া লঞ্চঘাট এবং ফেরিঘাটে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় ছিল। আমরা যেটি দেখতে পেয়েছি দৌলতদিয়া লঞ্চঘাটের কর্তৃপক্ষ কিন্তু তারা সার্বিক চেষ্টা করেছেন যে যাত্রীর মাস্ক নেয় তাদের কিন্তু তারা টিকিটও দেয় এবং এই কর্তৃপক্ষটা কিন্তু তাদেরকে বিনামূল্যে মাস্ক এবং স্যানিটারি দিয়েছেন এবং স্যানিটারি দিয়ে কিন্তু তারা লঞ্চে যাত্রী পরিবহন নিয়েছেন এবং অর্ধেক যাত্রী নিয়ে কিন্তু তারা দৌলতদিয়া থেকে গন্তব্যস্থানে ছেড়ে গেছেন। আমি কিন্তু সে বেলা বাড়ার সাথে সাথে চিত্রটা কিন্তু একটু উল্টো হয়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি বর্তমান দৌলতদিয়া লঞ্চঘাটে কিন্তু যাত্রীর সংখ্যা আমরা সৈন্যর কোঠায় দেখতে পাচ্ছি যে যাত্রীগুলো না আসছে, অর্ধেক যাত্রী নিয়েই কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে গন্তব্য স্থানে। BRWTL এর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা সারাদিনে মালিক পক্ষ এবং মালিক পক্ষের সহযোগিতায় কিন্তু প্রতিটি লঞ্চে কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে তারা যাচ্ছে। তো এখন পর্যন্ত এই নৌ রুটে কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে তারা গন্তব্যস্থানে যাচ্ছে। এই ছিল দৌলতদিয়া লঞ্চঘাটের সর্বশেষ সংবাদ। গালিব। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, লঞ্চে যে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ সরকার দিয়েছে তার সর্বশেষ পরিস্থিতি দৌলতদিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। সময় মতো করোনা টেস্টের ফলাফল না পাওয়ায় এয়ারপোর্টে ভোগান্তির শিকার হচ্ছেন বিদেশগামী অনেক যাত্রী। টিকিট কেটেও গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন অনেকে। অন্যদিকে এয়ারপোর্টের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানা নিয়ে অনীহা থাকলেও বিদেশ ফেরত যাত্রীদের উপর কড়া নজর রাখছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে এমন চিত্র তুলে এনেছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্থলপথে গণপরিবহনে যাতায়াত কিছুটা সীমিত করা হয়েছে, তবে বরাবরের মতোই চালু রাখা হয়েছে বাংলাদেশের আকাশপথ। সেক্ষেত্রে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা কতটুকু মানা হচ্ছে তা আমরা সরজমিনে দেখতে চাই। এখন সময় রাত 3:55। আমরা শুরুতে যেতে চাই আন্তর্জাতিক টার্মিনালে। করোনার প্রকোপ আরও খানিকটা বাড়ার আগেই যে যার গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। গভীর রাতে এই ভিড় অন্তত সেটাই প্রমাণ করে। এদের বেশিরভাগই অভিবাসী কর্মী যাদের গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিদেশগামী সব যাত্রীকেই 72 ঘন্টার মধ্যে করা করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফ্লাইটে উঠতে হবে। কিন্তু সরকার নির্ধারিত ফি দিয়েও সময় মতো টেস্টের ফল মেলেনি অনেকেরই। ফলে অনিশ্চিত যাত্রায় সার্টিফিকেট ছাড়াই এয়ারপোর্টে এসেছেন অনেক যাত্রী। তো করোনা টেস্ট করছি, আমার রিপোর্টটা আইনি। আজকে গেছি আমি রাতে 8টার দিকে মহাখালী। যাওয়ার পরে বলতেছে আপনি সোজা এয়ারপোর্ট চলে যান, এই রিসিপ্টটা দেখাইলে ওরা ঢুকতে দিবে। কবে স্যাম্পল দিয়েছিলেন? 30 তারিখে। এখনো পর্যন্ত মেসেজ আসে নাই? না, এখন পাইনি। ভিতরে ঢুকতে পারবেন সার্টিফিকেট ছাড়া? 4 নম্বর গেট তো বন্ধ। এদিকে করোনার প্রকোপ বাড়লেও এয়ারপোর্টের মতো ঝুঁকিপূর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মানা নিয়ে গাফিলতি আছেই। নিয়ে মাস্ক পরেননি কেন? মাস্ক খুললাম কে বলি। মাস্ক আছে তো, মাস্ক একটু গরম লাগছে, মানে একটু বিরক্ত লাগতেছে, মানে সাথেই আছে। এবার আসি বিদেশ ফেরত যাত্রীদের টার্মিনালে। বিদেশ থেকে আসা প্রত্যেকেরই করোনা নেগেটিভ সার্টিফিকেট আনা বাধ্যতামূলক। কতটা মানা হচ্ছে সেই নির্দেশনা? দুবাই এয়ারপোর্টও চেক করছে, এই জায়গাও চেক করছে, চেক সরকার বারে দেয়। ইমিগ্রেশনে চেক করছে? হ্যাঁ, না ওখানে চেক করে না। করোনা টেস্টের সার্টিফিকেট আছে, চেক করছে ওখানে। নির্দেশনা অনুযায়ী ইউরোপের যে কোনো দেশ থেকে আসা যাত্রীদের 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং অন্য যাত্রীদের কোনো লক্ষণ না থাকা সাপেক্ষে 14 দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের 18 দফা নির্দেশনা মেনে মহামারী ঠেকাতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা 11টায় চলমান একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। অধিবেশনে চলতি সংসদের সদস্য সিলেট ৩ আসনের মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আমানুল্লাহ, সাবেক সংসদ সদস্য তোয়াবুর রহিম, আব্দুল মজিদ মণ্ডল, মুনসুর আহমেদ, মওদুদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। করোনা ভাইরাস মহামারীর মধ্যে অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ বিদেশে যারা মারা গেছেন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশ বিদেশ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করা হয় সংসদে। রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত 17 জনের মৃত্যুতেও সংসদে শোক প্রকাশ করা হয়। কিন্তু এই বৃদ্ধ বয়সে করোনার ধাক্কাটাই তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। সেই সাথে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। আজকে আমরা যে কতজন মানুষকে হারালাম, আজকে যদি করোনা ভাইরাস এ সম্পর্কে যদি একটু সচেতন থাকতেন তাহলে তো আরই হতো না। তাই সবাইকে অনুরোধ করবো যে এর সব থেকে বড় হচ্ছে মাস্কটা পরে রাখা, কারণ এটা নাকের থেকে সাইনাসে আক্রমণ করে, নাকেই এটা যায় এবং নাক থেকেই এটা টেস্ট করা হয়। কারণ সেই ক্ষেত্রে সবাইকে মাস্কটা পরে থাকতে হবে। করোনা বিশ্বজুড়ে একদিনে 12,000-এর বেশি প্রাণহানিতে মোট মৃত্যু গড়ালো 28,27,000-এ। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 6,38,000। মোট আক্রান্ত 12,94,54,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 3,900-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে 5,65,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। নতুন সংক্রমণ শনাক্ত 68,000-এর উপর। একদিনে 4 শতাধিক মৃত্যু হয়েছে ইতালিতে। পোল্যান্ড ও রাশিয়ায় প্রাণহানি 4 শতাধিক। ভারতে প্রাণ গেছে আরও 458 জনের। ফ্রান্সে আবারও জারি হয়েছে লকডাউন। চীনের গবেষণাগার থেকে করোনা ছড়িয়েছে। এ তথ্য বাতিলের আগে আরও কাজ করা দরকার বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হত্যা ও অস্ত্র মামলা ছাড়াও হত্যার হুমকি, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি অভিযোগে আরও 7টি মামলা হয়েছে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বিরুদ্ধে। দক্ষিণখান থানায় এসব মামলা করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে, হান্নান রিমান্ডে তার অবৈধ অস্ত্রের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হান্নান কিসের উপর ভিত্তি করে অস্ত্রের লাইসেন্স পেয়েছিল সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। 24 মার্চ রাজধানীর দক্ষিণখানের আইনুসবাগে বালুফেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী আব্দুর রশিদকে গুলি করে হত্যা করে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান। 3টি গুলির পর তিনি আরো বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ওই রাতেই নিহতের বড় ভাই হারুনুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে হান্নানের বাড়ি জাপানি কটেজ থেকে অস্ত্রসহ হান্নানকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরদিন আদালত হান্নানকে 4 দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ডেই হান্নান তার অবৈধ অস্ত্রসহ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ। তবে হত্যা করার কথা এখনো স্বীকার করেনি সে। তদন্তের মাধ্যমে প্রমাণ করব যে সে হত্যাকারী, সে স্বীকার করুক বা না করুক। মামলার সাথে সব বিষয়গুলি আমরা খতিয়ে দেখতেছি। যেহেতু সে অস্ত্র ইউজ করেছে, অস্ত্র পাওয়ার যোগ্যতা তার ছিল কিনা, এবং অস্ত্র সে ইতিপূর্বে একটি ঘটনা ঘটিয়েছিল, তার পরবর্তীতে অস্ত্রটা কিভাবে সে পরবর্তীতে তার দখলে রেখেছিল, এই বিষয় সকল বিষয়গুলি আমরা খোঁজখবর নিচ্ছি এবং তদন্ত করে দেখছি। অবৈধ অস্ত্র সম্পর্কে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, হান্নানের ভয়ে এতদিন যারা মুখ খুলতে ভয় পাচ্ছিল তারা এখন অভিযোগ দিচ্ছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদাবাজি সহ নানা অভিযোগে থানায় আরো 7টি মামলা হয়েছে। আসলে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন করে এই সমস্ত ধারাগুলিতে আমরা মামলা নিয়েছি এবং আরও লোকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেগুলি থানায় জানানোর জন্য আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। পুলিশ বলছে, নামে বেনামে মামলা হওয়া হান্নান সহ 20 জনের মধ্যে এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা গেলেও বাকিরা এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তবে অভিযান চলমান রয়েছে। খুব শিগগিরই বাকিদেরও আইনের আওতায় আনা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশে করোনা চিকিৎসায় আরও 2,500 শয্যা বাড়াতে কাজ করছে স্বাস্থ্যসেবা বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা নিয়ন্ত্রণ করা না গেলে হাসপাতালেও আর জায়গা দেওয়া সম্ভব হবে না। এদিকে নির্দেশনা দেওয়ার পরও জনবল সংকট সহ নানা প্রতিবন্ধকতায় চালু হয়নি রাজধানীর 5টি নতুন কোভিড হাসপাতাল। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত।
কোভিড রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে 22 মার্চ রাজধানীর 5 হাসপাতালকে সার্বিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেয় স্বাস্থ্যসেবা বিভাগ। তবে বাস্তবতা ভিন্ন। মিরপুরের 200 শয্যার মাতৃ ও শিশু হাসপাতালে কোভিড চিকিৎসার জন্য কোনো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নেই। পরিচালক জানান, আইসিইউ অবকাঠামো প্রস্তুত থাকলেও জনবলের অভাবে শুরু করা যাচ্ছে না চিকিৎসা। স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা জানিয়েছি যে করোনা হাসপাতাল পরিচালনার জন্য আমার কতগুলো ডাক্তার, কতগুলো নার্স, কতগুলো সাপোর্টিং স্টাফ লাগবে, এগুলো আমরা সব ডিমান্ড দিয়েছি। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে 500 শয্যায় প্রায় 450 রোগী ভর্তি। এই হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা জানান, বেশিরভাগ অপারেশনের রোগী হওয়ায় করোনা চিকিৎসা শুরু করতে আরো অন্তত 3 সপ্তাহ সময় লাগবে। যেহেতু বার্নের সবগুলি বার্নের রোগী, এখনো আমার 2টা ওয়ার্ডে 50 জন রোগী আছে। এই রোগীগুলি আসলে শেষ না করা পর্যন্ত আমরা আসলে কোনো প্রিপারেশন নিতে পারতেছি না। এছাড়াও সাধারণ রোগীতে পরিপূর্ণ অবস্থায় আছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালও। নোয়াখালী ডিএনসিসি আইসোলেশন সেন্টার এখনো প্রস্তুত না হওয়ায় শুরু করা যায়নি চিকিৎসা সেবা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, করোনা এখনই নিয়ন্ত্রণ করে না গেলে হাসপাতালে আর জায়গা দেওয়া সম্ভব হবে না। এর বেশি উনি আর বাড়াতেও পারবেন না। কাজেই দুর্যোগ আরো বেড়ে যাবে, মৃত্যু সংখ্যা আরো বেড়ে যাবে যদি আমরা এখনই ব্যবস্থা আমরা না নেই। যদিও সরকারি হাসপাতালে 2500 শয্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ, তবে জনবল সংকট এখনো থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাক্সের ভেতর থেকে লাশ উদ্ধার করল পুলিশ। সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় ডেন্টাল কলেজের গেটের কাছে বাক্সবন্দি লাশ উদ্ধার করা হয়। লাশের পুরো শরীরে স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল। পরে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম এসে লাশটির আশপাশ থেকে হাতের ছাপ সহ বেশ কিছু আলামত সংগ্রহ করে। পুলিশ বলছে, লাশটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যা করে রাতে লাশটি গাড়িতে করে এখানে ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। যাচাই বাছাই করে করা হচ্ছে বলেও জানান ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও 4টি মামলা হয়েছে। এ নিয়ে জেলাটিতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মোট 11টি মামলা হলো। গত মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেলের মধ্যে সদর ও সরাইল থানায় এসব মামলা করে পুলিশ। পুলিশ জানায়, এসব মামলায় আসামি করা হয়েছে 15,850 জনকে। এরই মধ্যে এজাহার ভুক্ত আসামি 107 জন। এরই মধ্যে 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রোববার হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে। ভোট শুরুর পর থেকে রাজ্যের 4 জেলায় বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে। একাধিক জেলা থেকে পাওয়া গেছে ইভিএম খারাপ হওয়ার খবর। 1.5 শতাধিক মেশিনে দেখা দিয়েছে গোলযোগ। পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ালেও বৃহস্পতিবার ওই জেলার বিভিন্ন বুথে ভোটের লাইনে নজরে এসেছে ভিড়। নন্দীগ্রামে ভোটের আগে 144 ধারা জারি হলেও বেশ কিছু জায়গায় গন্ডগোলের খবর পাওয়া গেছে। সোনাচূড়া ও কালীচরণপুর গ্রামে বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এরই মধ্যে ভোট শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই বিজেপি কর্মীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে ভেটুকিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় 30টি আসনে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই দফায় 4 জেলায় 30টি আসনে ভোট গ্রহণ চলবে। ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগেই জানিয়েছেন আমাদের কলকাতার প্রতিনিধি ভাস্কর সর্দার। ক্যামেরায় ছিলেন শাকিল আবেদিন।
যে 4 জেলার 30টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে, বেলা 1টার মধ্যে কিন্তু প্রায় 50% মধ্যে মতন ভোট পড়ে গেছে বলে জানা যাচ্ছে, যেটা গত নির্বাচনগুলোর তুলনায় নজিরবিহীন ঘটনা। এর সাথে জানিয়ে রাখতে চাই যে নন্দীগ্রাম, সেখানেও কিন্তু প্রায় 50% মতন ভোট পড়ে গেছে এবং সেখানে সকালের দিকে অর্থাৎ ভোট শুরুর অনেক আগে থেকেই কিন্তু নন্দীগ্রামের যে সোনামুখী এবং কালীচরণপুর বলে যে দুটি এলাকা আছে, সেখানে কিন্তু ব্যাপক বোমাবাজি হয়েছে, বোম পড়েছে। অবশ্য এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে দুই দলই অভিযোগ করেছে একে অপরের বিরুদ্ধে, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল। এর সাথে তৃণমূলের অনেক জায়গায় পোলিং এজেন্ট দিতে পারছে না বলে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তাদের কথা যে সেই সব জায়গাগুলো গিয়ে বিজেপি ভয় দেখাচ্ছে, যে কারণে তৃণমূল এজেন্টরা তাদের বুথ থেকে তারা উঠে আসতে বাধ্য হয়েছে। যা এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু সমস্তটাই বুথ কেন্দ্রের বাইরে। ফলে কোনো রাজনৈতিক দলই কিন্তু নির্বাচন কমিশন বা সাংবাদিকদের সামনে অভিযোগ করেনি যে ভোট দখল হচ্ছে বা জাল ভোট পড়ছে, এরকম কিন্তু কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। তবে 4 জেলার 30টি বিধানসভা কেন্দ্রে যেখানে যে রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপি, যে রাজনৈতিক দল শক্তিশালী, তার বিরোধী রাজনৈতিক দলকে কিন্তু যথেষ্ট অত্যাচার করছে বলে কিছু খবর আসছে। দর্শক, লঞ্চের ভাড়া বৃদ্ধি নিয়ে ব্রিফিং করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই ব্রিফিংয়ে। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় সালাউদ্দিন চৌধুরী এখানে উপস্থিত আছেন, তার কাছে উপস্থাপন করা হয়েছে, সেইটা নিয়ে আমরা পর্যালোচনা করেছি। বিআইডব্লিউটি এর চেয়ারম্যানও এখানে আছেন, তা আমরা পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা এই যে কোভিড এই স্বাস্থ্যকালীন সময়ে স্বাস্থ্যবৃদ্ধির রক্ষার স্বার্থে, যদিও লঞ্চের ক্ষেত্রে এটা খুব দুঃসাধ্য ব্যাপার, কারণ আমি গতবারও বলেছি যে নকশাটা এমনভাবে তৈরি করা সেখানে স্বাস্থ্যবিধি মানাটা খুব কঠিন। তারপরেও আমরা অনেকগুলো আপনাদের সহযোগিতা নিয়ে অনেকগুলো পদ্ধতি অনুসরণ করেছি, কিন্তু সর্বশেষ আমরা সেটাকে ধরে রাখতে পারি নাই। এটাই হচ্ছে সত্য কথা এবং বাস্তবতা। কিন্তু এবারে আমরা চিন্তা করেছি যে এটা আমরা মালিকদেরকে আমার সঙ্গে কথা বলেছি এবং আমরা এই ভাড়া বৃদ্ধির বিষয়টা আলোচনা করেছি। আমরা মনে করেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে ভাড়া বৃদ্ধির কোনো বিকল্প নাই, এটা বৃদ্ধি করতে হবে, কারণ মালিকরা আমাদের সম্মত হয়েছে যে তাদের যে ক্যাপাসিটি তার থেকে অর্ধেক তারা যাত্রী পরিবহন করবে এবং সেই জন্য আমরা যাত্রী লঞ্চের ভাড়া বৃদ্ধি নিয়ে এতক্ষণ কথা বলছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেই ব্রিফিংয়ে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী 4 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তৈরি পোশাক শিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নির্বাচন। প্রায় 8 বছর পর গণতান্ত্রিক ধারায় অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিচ্ছে শক্তিশালী দুটি প্যানেল। নির্বাচিত হলে একদিকে মালিকদের ব্যবসা টিকিয়ে রাখা, অন্যদিকে শ্রমিকদের চাকরি বাঁচানোর প্রতিশ্রুতি দিচ্ছেন দুই প্যানেল লিডার। এছাড়া নতুন বাজারের সন্ধান আর পোশাকের ন্যায্য দাম নিশ্চিত করতেও কাজ করবেন বলে জানান তারা। দিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, আপনারা দেখছেন দিনের সংবাদ। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অবিলম্বে দেশটির সেনাবাহিনীর বর্বরতা বন্ধের দাবিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। বৈঠকের পর এই প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর নৃশংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 5 শতাধিক মানুষ। তবু থেমে নেই বিক্ষোভ। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে সেনা অভ্যুত্থানে গ্রেপ্তার হওয়া দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সুস্থ আছেন বলে জানিয়েছে একজন আইনজীবী। সময় হলো আরো একটি বিরতিতে যাবার, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবারে খেলার খবর।
আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসর। 10 দিন ব্যাপী এই ক্রীড়া যজ্ঞে 9 জেলা শহরে 31 ডিসিপ্লিনে 378টি সোনার পদকের জন্য লড়াই করবেন 5300 ক্রীড়াবিদ। এর মধ্যে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চলে এসেছে বাংলাদেশ গেমসের মশাল। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রস্তুত অনুষ্ঠানের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন সন্ধ্যা 6:45। তিনি যুক্ত হওয়ার পর জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে শুরু হবে প্রায় 2.25 ঘন্টার বর্ণাঢ্য অনুষ্ঠান। দর্শক, এই ছিল দিনের সংবাদে সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।